জাদুর তিন রূপার পরীর রান্নাঘর। অনেক দিন আগের কথা। দূর এক রাজ্যে ছিল এক পরী রাজ্য, যার নাম ছিল রূপালোক। রূপালোক ছিল বরফের মতো ঠান্ডা, হালকা রূপালি আলোয় ঝকমক করত সবকিছু। সেখানে থাকতো তিন পরী বোন। ওদের নাম ছিল পরী রুমা, পরী রূপসা আর পরী রুবি। তারা রূপার মতো চকচকে ডানা মেলে উড়ে বেড়াতো, ফুল থেকে মধু এনে গান গাইতো, আর জাদুর সব রান্না করত। কিন্তু হঠাৎ করে রূপালোকে এমন গরম পড়ে গেল যে জমে থাকা বরফ গলতে শুরু করলো। ফুল শুকিয়ে গেল আর পরীদের ডানা ঝলসে যেতে লাগলো। সব পরীরা কাঁদতে কাঁদতে ঠিক করলো, আমরা এই গরম রাজ্য ছেড়ে চলে যাব। আমাদের ডানা ঝলসে যাচ্ছে। এমন হলে আমাদের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে আমাদের সব জাদু ক্ষমতা। তাই আমরা ঠিক করেছি, আমরা এই গরম পরিরাজ্য ছেড়ে চলে যাব। পৃথিবীতে এখন শীতকাল, পৃথিবীতে অনেক ঠান্ডা। আমরা তাই পৃথিবীতে কিছুদিন অবস্থান করব, যতদিন না পর্যন্ত আমাদের এই পরিরাজ্য ঠান্ডা হচ্ছে। আমাদের এই পরিরাজ্য ছেড়ে যেতে ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু আমাদেরকে যেতেই হবে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। তিন পরিবোন রুমা, রূপসা আর রবি তাদের রূপার ডানা গুটিয়ে পৃথিবীতে চলে এলো। পৃথিবীতে তারা পৃথিবীর সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে বেড়াচ্ছিল। পৃথিবীর সুন্দর ফুলের বাগান, সুন্দর ঝর্ণার পানি, সব জায়গায় তারা ঘুরছিল। তারা পৃথিবীর সুস্বাদু সব ফল খেয়ে অনেক মুগ্ধ ছিল। আরে, এই পৃথিবী তো সত্যি একটা সুন্দর জায়গা। আমাদের পরিরাজ্য সাজানো গোছানো হলেও পৃথিবীর মতো এত স্নিগ্ধ শ্যামল নয়। এখানে সবকিছুই সত্যি। পৃথিবীর মতো এত সুন্দর জায়গায় এসে আমরা অনেক আনন্দিত। তারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে একদিন তাদের দেখা হলো তিন ভাইয়ের সঙ্গে, যারা ছিল সাহসী, পরিশ্রমী কিন্তু গরিব। পরীরা তাদের আচরণ দেখে মুগ্ধ হলো। দেখো এই তিন ছেলেকে, এরা কতটা পরিশ্রমী, গরিব হলেও এদের আচরণ মুগ্ধ হওয়ার মতো। আমরা ওদের সঙ্গে বন্ধুত্ব করব। পরীরা মানুষের ছদ্মবেশে ছিল, তাই তারাও ওদের সঙ্গে কাজ করতে লাগলো। আর একদিন, দুই দিন, তিন দিন, এক সপ্তাহ এভাবেই ওদের সঙ্গে কথাবার্তা হতে হতে তিন পরিবোনের সঙ্গে ওই তিন ভাইয়ের ভালোবাসার সম্পর্ক গড়ে উঠলো। আর ওরা ঠিক করলো ওরা বিয়ে করবে। ওরা জানতো না যে এই তিন ভাই পরীদেরকে বিয়ে করেছে। এইভাবেই ওদের দিন কাটছিল। গরিব মানুষদের সঙ্গে গরিবদের ঘরে থাকাটা পরীদের জন্য সহজ ছিল না। সেখানে শীতকাল চলে যাচ্ছিল, তাই গরম এখানেও শুরু হয়ে গিয়েছিল। গরমে ওদের কষ্ট হতে লাগলো, ঘাম ঝরতো পা থেকে মাথা পর্যন্ত। রান্না করতে গেলে ওরা অসহ্য গরমে ক্লান্ত হয়ে পড়তো। তাই তিন পরিবোন মিলে ভাবতো, চলো আমরা এমন একটা রান্নাঘর বানাই যেটা সব সময় ঠান্ডা থাকবে, আর আমরা পরিরাজ্যে না গেলেও পৃথিবীতেই আরামে থাকতে পারবো। আমরা আমাদের স্বামীদেরকে ছেড়ে কোথায় যাব? তারা তখন রূপার চামচ দিয়ে জাদু করে বানালো রূপার রান্নাঘর। একটা রান্নাঘর যেখানে কখনো গরম হয় না। চুলায় আগুন জ্বললেও ঠান্ডা বাতাস বয়ে যায়। ঘরের মেঝে সব সময় বরফের মতো ঠান্ডা থাকে, কিন্তু পা ঠান্ডায় জমে যায় না। ওদের সেখানে কোনো কষ্টই হচ্ছিল না। পরিরাজ্যে না থেকেও পৃথিবীতে থেকেও ওরা অনেক আনন্দ পাচ্ছিল। পরীরা যখন এই রান্নাঘরটি তৈরি করলো, আশেপাশের মানুষজনের কাছে এই খবর ছড়িয়ে পড়লো। একজন দুজন করে সবাই এক এক করে ওদের রূপার রান্নাঘর দেখতে এলো। আরে বাহ, এই মেয়েগুলো তো অনেক গুণী, কোথা থেকে এসেছে জানি না, কিন্তু নিজেদের জন্য এমন সুন্দর রূপার রান্নাঘর বানিয়েছে। দেখে তো আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি। ওগো, তোমরা আমাদের থেকে যত টাকা লাগে নাও না, বিনিময়ে আমাদেরও এরকম রান্নাঘর বানিয়ে দাও। গরমে যা আমাদেরও খুব কষ্ট হয়। পরীরা মনে মনে ভাবতে লাগলো, এটা তো জাদুর রান্নাঘর, বেশি ব্যবহার করলে জাদু শেষ হয়ে যাবে। আমরা তাদের জন্য জাদুর রান্নাঘর কি করে বানাবো? কিন্তু এদিকে মানুষেরা জেদ করতে লাগলো, আর পরীদের স্বামীরাও তাদেরকে খুবই জোরাজুরি করতে লাগলো যেন গ্রামের অন্যান্য মানুষদের কষ্টের ব্যাপারেও তারা কিছু একটা সিদ্ধান্ত নেয়।
পরীরা তখন বুদ্ধি করে ভাবলো, চলো একটা বিশাল বড় রান্নাঘর বানাই, তারপর সবাই সেখানে পালা করে রান্না করবে। সকালে একদল, বিকালে একদল আর রাতে একদল। বড় রান্নাঘর হওয়ায় সেখানে জাদুও নষ্ট হবে না। তারপর তারা তৈরি করলো এক বিশাল রূপার রান্নাঘরের প্রাসাদ, যেখানে সবার জন্য নির্দিষ্ট সময় ছিল রান্না করার। সবাই ভীষণ খুশি ছিল। হঠাৎ একদিন একটা বাচ্চা ছেলে রান্নাঘরের দেয়ালে হাত দিয়ে বুঝে ফেললো এটা সাধারণ কোনো রান্নাঘর নয়, এটা তো জাদুর রান্নাঘর। তখন সে ওই পরীদের ওপর নজর রাখতে লাগলো, আর তারা বুঝতে পারলো ওরা সাধারণ মানুষ নয়, ওরা পরী। রাত হলে ওরা ওদের ডানা লাগিয়ে আকাশে উড়ে বেড়ায়। ছোট বাচ্চাটি তখন গ্রামের সবাইকে এই খবর বলে দিল। গ্রামের মানুষ এটা শুনে খুবই চমকে গেল, আর সাথে তারা ভয় পেতে লাগলো। তারা চিৎকার করে তাদের স্বামীদেরও বলতে লাগলো, তোমরা আমাদের ঠকিয়েছো, মানুষ সেজে পরীদেরকে বিয়ে করেছো। আর তোমরা এমন পরীদের কি করে বিয়ে করতে পারলে? জানো না মানুষ আর পরীদের বিয়ে করা যায় না, এটা নিষিদ্ধ। এই পরীদেরকে বিয়ে করে এই গ্রামের মানুষদের সঙ্গে প্রতারণা করেছো তোমরা। তাদের স্বামীরাও রেগে গেল, কারণ তারা নিজেরাও জানতো না যে তারা মানুষ নয়, পরীদেরকে বিয়ে করেছে। তারা ভীষণ রেগে গেল। তোমরা আমাদের ভালোবাসা নিয়ে এরকম ছলনা করতে পারলে? তোমরা মানুষ নয়, তোমরা পরী। আমাদেরকে আগে কেন বলনি? আমরা আমাদের মানুষ জাতির সঙ্গে এমন প্রতারণা করতে পারবো না, তাই তোমাদের সঙ্গে আর সংসার করা আমাদের সম্ভব নয়। চলে যাও এখান থেকে, তোমাদেরকে আমরা আর চাই না। তিন পরী চোখে জল এনে বলল, আমরা সত্যিই তোমাদের ভালোবেসেছিলাম, আমরা কখনো ঠকাইনি, তাই তো আর পরীরাজ্যে ফিরে যাইনি, এখানেই থেকেছি, এখানেই রান্নাঘর বানিয়েছি। কিন্তু কেউ ওদের বিশ্বাস করলো না। পরীরা কান্না করতে করতে তাদের রান্নাঘর থেকে চলে গেল। পরীরা চলে যাওয়ার পর সেই বিশাল জাদুর রান্নাঘরের প্রাসাদ হাওয়ায় মিলিয়ে গেল তাদের ঘরের রান্নাঘরটিও। এদিকে গ্রামবাসী গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছিল। তখন গ্রামবাসীও বুঝতে পারলো তারা কত বড় ভুল করেছে, কিন্তু তখন তো আর কিছু করার ছিল না। পরীদের স্বামীরাও বনে চলে গেল মনের দুঃখে। তারা রাত দিন পরীদের কথা মনে করে কান্না করত, আর আকাশের দিকে তাকিয়ে পরীদের জন্য ক্ষমা চাইতো। অনেকদিন পর তিন পরী আবার ফিরে এলো আর বলল, আমরা তোমাদের সঙ্গে থাকতে পারি, তবে কথা দিতে হবে আর কখনো আমাদের ভুল বুঝবে না। ওরাও কথা দিল, রূপ নয়, ওরা ওদের হৃদয় দেখবে। পরী হলেও ওরা এত ভালো যে ওরা ওদেরকে সব সময় ভালোবাসবে। এইভাবেই পরীরা আবারও মানুষদের সঙ্গে বসবাস করতে শুরু করলো, আর তাদের রূপার রান্নাঘরের জাদু সারা দুনিয়ায় ছড়িয়ে গেল। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই। জাদুর ঘাসের ও সোনার ঘর। অনেক অনেক বছর আগের কথা। পাহাড় আর সবুজ ঘাসের পেছনে এক দরিদ্র গ্রামের শেষ প্রান্তে ছোট্ট এক ভাঙা ঘরে থাকতো তিনজন নারী। মা ঝর্ণা বেগম, বড় মেয়ে কাজল আর ছোট মেয়ে তিতলি। ঝড়ে উড়ে যাওয়া চালার নিচে অভাব, কষ্ট আর অপেক্ষার দিন। এক সন্ধ্যায় ছেঁড়া চাদরের নিচে গুটিসুটি মেরে বসে আছে মা আর দুই বোন। ঝর্ণা বেগম চোখে জল নিয়ে বলতে থাকে, তোদের দিকে তাকিয়ে বুক ফেটে যায় রে মা, একটা দিন তো শান্তিতে কাটে না এই ঘরে। তুই কাজল সব সময় তিতলিকে নিয়ে তিরস্কার করিস, আর তিতলি তুই চুপ করে সহ্য করিস সবকিছু। তোরা কি জানিস না এই দুনিয়ায় মা মেয়েরা একে অপরের ছায়া হয়? আমার কিছুই নেই, শুধু তোদের ভালোবাসা চাই। এই কুঁড়ে ঘরটাও তখন রাজপ্রাসাদ হয়ে উঠবে। কাজল গলা চড়িয়ে রেগে বলতে থাকে, মা তুমি শুধু তিতলিরই কথা বলো, আমি কি তোমার মেয়ে না? ও তো মুখে মিষ্টি, ভেতরে ধূর্ত, তুমি বুঝো না মা? ওকে দেখলে মনে হয় যেন দেবতা স্বর্গে পাঠিয়েছে, আর আমি যেন কুৎসিত এক ছায়া। আমি তো সারাদিন কাজ করে যাচ্ছি, পানি টানি, রান্না করি, সবকিছু, আর তুমি শুধু ওর গুণগান করো, আমার দোষ খুঁজে বেড়াও। এই ঘরে একটু ভালোবাসাও কি আমার প্রাপ্য নয়? তিতলি তখন বলতে থাকে,
আপু, আমি কখনো চাইনি তুমি কষ্ট পাও। তুমি সব সময় এমন ভাবো কেন আমি তোমার শত্রু? তুমি তো আমার বড় বোন, আমার ছায়া হবার কথা। তুমি বললে আমি গরিব, গায়ের রং ম্লান, কিন্তু আমার তো ভালোবাসা দেওয়ার মন আছে। মা আমাদের কত কষ্ট করেই না বড় করেছেন। চলো না আপু, আমরা একসাথে হই, একসাথে লড়ি এই দারিদ্র্যের সঙ্গে। মা ঝর্ণা বেগম চোখ মুছতে মুছতে বলতে থাকে, তোরা দুই বোন যদি এক হতেই না পারিস, তবে এই দুনিয়ায় কার ওপর ভরসা করব আমি বল? তোদের জন্যই তো আমি আজও বেঁচে আছি। আমার চোখে কোনো কন্যাই কম নয়, কেউ বড় কেউ ছোট নয়। একদিন হয়তো এই দারিদ্র্য কেটে যাবে, তবে তার আগে চাই তোদের ভালোবাসার জাদু। এই মাটির ঘরটায় সেই জাদুই আলো হয়ে চলুক। রাত তখন গভীর, কিন্তু ঘরের বাতাসে জমে থাকে কান্না, অভিযোগ আর কিছু না বলা ভালোবাসা। আর সেই রাতেই ঘরের বাইরে দোলা দেয় এক জাদুর হাওয়া, জানিয়ে আসবে অদ্ভুত এক ঘাস, আর তার ভিতর লুকানো থাকবে সোনার লেহেঙ্গার রহস্য। ভোরের আলো উঠতেই ছোট বোন তিতলি আর বড় বোন কাজল চুপি চুপি ঘর থেকে বেরিয়ে পড়ে। তিতলি চোখে আশা নিয়ে বলতে থাকে, আপু, ঘরে বসে থাকলে তো কপালে কিছুই জুটবে না। চলো না আমরা ভাগ্যের খোঁজে বেরিয়ে পড়ি। গ্রামের ওপারে যে পাহাড়টা দেখা যায়, শোনা যায় ওখানে নাকি গুপ্তধন আছে। জাদুর ঘর, সোনার লেহেঙ্গা, সবকিছুই লুকিয়ে আছে সেখানে। আমরা গরিব ঠিকই, কিন্তু আশা তো কেউ কেড়ে নিতে পারে না, তাই না? চলো দু বোন একসাথে পথ চলা শুরু করি। কাজল কিছুটা লোভী গলায় বিরক্ত হয়ে বলে, আশা করি কি হবে তিতলি? এই দুনিয়া টাকা ছাড়া কিছুই বোঝে না। যদি গুপ্তধন পাই, তবে আমি একাই সেটা রাখবো। তুই তো শুধু কান্নাকাটি আর মায়া দেখাস। আমি এতদিন মায়ের জন্য কাজ করেছি, এখন আমার পালা। তুই ভাবিস তুই তোর মিষ্টি স্বভাব দিয়ে সব পেয়ে যাবি? এবার আমার ভাগ্য খুলবে, তুই দেখে নিস। ওরা দুজনে পাহাড়ে উঠে যায়। অনেক কষ্টে গা ঘেমে পা কেটে অবশেষে পাহাড়ের চূড়ায় পৌঁছায়। সেখানে দাঁড়িয়ে দূরে দেখে দুইটা ঘর। একটা ঘর ঘাস দিয়ে তৈরি, আরেকটা ঘর সোনায় মোড়া ঝলমল করছে। কাজল চোখ চকচক করে বলতে থাকে, আমি সোনার ঘরে যাব। দেখতেই কত সুন্দর, এটা নিশ্চয়ই রাজাদের ঘর। আমি সেই ধন সম্পদ নেব। তুই থাক তোর ঘাসে মোড়া কুড়ে ঘরে, ওখানে থাকলেই বুঝবি কে কেমন ভাগ্য নিয়ে জন্মেছে। আমি এখন থেকে ধনীর বউ, স্বপ্ন সত্যি হবে আজই। চলে গেলাম, আমার জন্য চিন্তা করিস না। তিতলি মাথা নিচু করে ধীরে হাঁটতে হাঁটতে বলতে থাকে, যা মন চায় করো, আমি ঘাসের ঘরেই যাব। সোনার চেয়ে শান্তি বড়, এইটুকু আমি জানি। তুই ধনীর ঘরে থাক, আমি থাকবো মাটির গন্ধে। শুধু একটাই কথা, তুই যদি বিপদে পড়িস ডাক দিবি, আমি ঠিক চলে আসব। কারণ দুঃখ হোক সুখ হোক, তুই তো আমার আপু। ঘাসের ঘরে ঢুকেই তিতলি দেখে ঘরের একপাশে খোলা সিন্দুক, ভর্তি সোনার কয়েন, রূপার হাসুয়া, হীরের টিপ আর লেহেঙ্গা। ওদিকে সোনার ঘরে ঢুকতেই কাজল দেখে দেয়ালে ঝুলছে মানুষের হাড়, ছাদ থেকে ঝুলছে কালো বাদুর, আর মাঝখানে বসে আছে এক ডাইনি। ডাইনি তখন চেঁচিয়ে বলতে লাগলো, হা হা হা, তোপ করলে কি হয় দেখলি? তুই আমার রাজ্যের বন্দি এখন। তোর শরীর দিয়ে আমি নতুন রূপ নেব। তুই আর ঘরে ফিরতে পারবি না। এটাই তোর শাস্তি, হিংসুটেমের শেষ পরিণাম। কাজল ভয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, তিতলি আমাকে বাঁচা, আমি ভুল করেছি। আমি তোকে ছোট করে তুই বলেছি, আমি খারাপ আপু।
একবার মাফ করে দে আপু, প্লিজ। ওদিকে তিতলি ঘাসের ঘরের ভেতর দাঁড়িয়ে চোখ বন্ধ করে বলে, এই ধন সম্পদ, এই রূপার হাসুয়া, এই জাদুর লেহেঙ্গা, এসব কিছুই আমার দরকার নেই। আমি শুধু আমার আপুকে চাই, ওর মুখটা আবার দেখতে চাই। আপু হয়তো ভুল করেছে, কিন্তু সে আমার নিজের রক্ত। আমি একা এই সব সম্পদ নিয়ে কি করব বলো? আমার খুশি তখনই যখন আমি ওর পাশে থাকি। ঘাসের ঘরটা কেঁপে ওঠে, দরজা খুলে যায়। আলোয় ভেসে এক পরী এসে বলে, তোর ভালোবাসা আর ক্ষমা দেয়ার মনটাই তো আসল ধন। যার হৃদয় সোনা, তার ঘরেই রাজ্য আসে। তোর এই ভালোবাসার জন্যই তোর বোনকে ফেরত দিচ্ছি। তোর আপুকে নিয়ে বাড়ি ফিরে যা। আর এই সিন্দুকটাও নে। ভালোবাসা যেখানে থাকে, ভাগ্য সেখানে ছুটে আসে। তিতলি দৌড়ে গিয়ে কাজলকে জড়িয়ে ধরে। কাজল বলতে থাকে, তুই তো আমার ফেরেশতা, তুই না থাকলে আমি হারিয়ে যেতাম। তোর ক্ষমায় আমি আজ আবার মানুষ হলাম। আমি বদলাবো, আমি তোর মতো হব। চল চল ঘরে ফিরি, মা নিশ্চয়ই অপেক্ষা করছে আমাদের জন্য। তারপর তারা বাড়ি ফিরে গেল, সাথে সেই ধন সম্পদও নিয়ে গেল। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের গল্পটি তা একটা কমেন্ট করে জানিও। বাই বাই। জাদুর রূপার পরীর রান্নাঘর। আলোকপাড়া নামের এক মাটির গ্রামে থাকতো মণি। তার বয়স ছিল 11। তার গায়ের রং শ্যামলা, চোখ বড় বড়, আর মনটা ছিল কাচের মতো স্বচ্ছ। ওর মা নেই, আর ওর কাকিমা রত্না ওকে দিনরাত কাজ করায়, বকা দেয়, ঠিক মতো খেতে দেয় না। রত্না বলতো, তুই খালি খেয়ে মরবি, কাজ করিস না, ছেলে মেয়েরা তোকে দেখে শিখবে নাকি? মনির বাবা ছিল এক সময়ের তাঁতি, কিন্তু তিনি অনেক আগেই মারা গেছেন। এখন মনি একা থাকে কাকিমার সঙ্গে, স্কুলে যায়, কিন্তু বান্ধবীরা তাকে নিয়ে হাসে। রিয়া বলে, এই যে মনি, তোর জামা আবার ছেঁড়া কেন? বাজারে তো জামা বিক্রি হয় রে। আরেকটা মেয়ে সোনিয়া বলে, মনি, বাসায় নাকি শুধু লাউ আর ভাত রান্না হয়, দারিদ্রের রান্না। কেন রে, এখন কি কারো বাসায় লাউ আর ভাত খাওয়া যায়? কেউ কি খায় এসব? আমাদের বাসায় তো রোজ মাংস রান্না হয়। আমাদের বাসায় আসিস, খেয়ে যাস, আর কিছু বাকি থাকলে নিয়ে যাস। মনি চুপ করে থাকে। তার মনের ভেতর অনেক কষ্ট, অনেক অভিমান। একদিন দুপুরে রোদে পুড়ে মনি মাঠে কাজ শেষে ফিরছিল। হঠাৎ আকাশে এক ঝলক আলো দেখা দিল। তারপর হাওয়ায় এক মিষ্টি গন্ধ ছড়াতে লাগলো, খেজুর রস আর দুধের পায়েসের মতো গন্ধ। সে তাকিয়ে দেখে, গ্রামের পাশে জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসছে এক রূপার পোশাক পরা পরী। গায়ে রূপার ঝলমলে শাড়ি, হাতে সোনালী খুন্তি, আর পায়ের নিচে ভেসে আসা ধোঁয়া। পরী হেসে বলল, তুমি কি মনি? আমি রূপার পরী, রান্নাঘরের অভিভাবক। আমি এসেছি তোমাকে সাহায্য করার জন্য। মনি ভয়ে ভয়ে বলল, আপনি কি সত্যিই পরী? আপনি কি আমাকে ভালো খাবার দিতে পারেন? আমার কাকিমা আমাকে শুকনো ভাত আর লাউ ছাড়া কিছুই খেতে দেয় না। রূপার পরী হাসলো, তোমার সাহস আছে, তুমি দুঃখে থেকেও কারো ক্ষতি করনি। আমি তোমাকে দিচ্ছি এক জাদুর রান্নাঘর। এই রান্নাঘর শুধু তুমি দেখতে পাবে, আর এর ভেতরে আছে এমন হাঁড়ি, খুন্তি, চুলা, যা তুমি চাইবে তাই রান্না করবে। শুধু ভালো কাজে ব্যবহার করতে হবে। পরী মনির হাতে দিল এক ছোট রূপার চাবি। এই চাবি দিয়ে রান্নাঘর খুলতে পারবে, কেবল হৃদয় পবিত্র হলেই কাজ করবে। আর হ্যাঁ, কথা বলা হাঁস আর মুরগিরা তোমার সহযোগী হবে। ওরা তোমার বন্ধু, ওদের কথা শুনবে। পরী মিলিয়ে গেল আলোয়। মনি চাবি হাতে বাড়ি ফিরে এলো।
কাকিমা তখনই চিৎকার করে বলল, এই যে চোরের মতো কোথায় ছিলি? এই নে লাউয়ের খোসা, এটা রান্না করে খা। কিন্তু মনি চুপ করে রান্নাঘরের দিকে গেল। সেখানে সে চাবিটা ঘুরালো। চাবিটা ঘুরাতেই ঝমঝম শব্দ হতে লাগলো। হঠাৎ পুরো ঘরটা বদলে গেল। রান্নাঘর রূপার হয়ে গেল। ভেতরে 3টা হাঁড়ি, একটার ভেতর সোনা মিষ্টি, একটায় রূপার পায়েস, আর একটায় সুগন্ধি ফল মিষ্টির ভান। চারদিকে ঝকঝকে পরিষ্কার, যেন রাজপ্রাসাদের রান্নাঘর। তখনই ঢুকলো 2টা হাস্যোজ্জ্বল হাঁস আর এক কথা বলা মুরগি। মনি দিদি, আমাদের দিয়ে কাজ করাও, তোমার পেট ভরিয়ে খাবার দেব। মুরগি ময়না বলল, কাকিমাকে বলো না, আমরা তোমাকে রান্না শিখিয়ে দেব। এই চুলায় মিথ্যে কথা বললে খাবার পচে যাবে। মনি খুশি হয়ে গেল। সে প্রথমে রান্না করলো নারকেল দিয়ে সুজি পায়েস। ময়না তাকে বলল কোন মশলা দিতে হয়। পুটি লেজ নেড়ে আগুন বাড়ালো। পরদিন স্কুলে মনি বান্ধবীদের জন্য নিয়ে গেল সেই পায়েস। সবাই তো অবাক। সোনিয়া বলল, এত সুন্দর পায়েস কোথা থেকে রে? মনি হেসে বলল, আমার রান্না, কষ্ট করে করলে সবার পক্ষেই সম্ভব। তবে এই জাদু রান্নাঘরের কথা সে কাউকে বলল না। কিন্তু গ্রামে থাকা এক রাগী জমিদারনি জগৎরানী মনির বাড়ির পেছনে লোক পাঠিয়ে খবর পেল মনির বাড়িতে নাকি হঠাৎ সোনা আর সুগন্ধি খাবার পাওয়া যাচ্ছে। সে রাগে বলল, আর মা নেই, বাপ নেই, হঠাৎ এত কিছু, নিশ্চয়ই চুরি করেছে। কালই গিয়ে ওর সব জিনিস নিয়ে আসবো। এইদিকে মনি টের পাচ্ছে কিছু একটা খারাপ হতে চলেছে। পরদিন সকালবেলা গ্রামের পথ ধুলোয় ধোয়াটে, হাওয়ায় টান টান উত্তেজনা। মনি তখন রূপার রান্নাঘরে দুধ চালের খিচুড়ি বানাচ্ছিল, ময়না আর পুটিকে সঙ্গে নিয়ে। হঠাৎ বাইরে ঘোড়ার টকপক টকপক আওয়াজ। পুটি চিৎকার করে বলল, দিদি দিদি, বিপদ, জমিদারনির গাড়ি আসছে। মনি ছুটে জানালা দিয়ে তাকিয়ে দেখে সামনে দাঁড়িয়ে আছে জমিদারনির বিশাল পালকি। তার গায়ে লাল বেনারসি, চোখে কালো সুরমা আর ঠোঁটে গাঢ় রং। তার নাম জগৎরানী, সঙ্গে 4 জন চাকরানী। জগৎরানী হুঙ্কার দিয়ে বলল, এই যে ছোট্ট পুরি, এত গরিব, এত রাজা মহারানীর মতো খাবার খাচ্ছে কেন? হাড়ি পাতিলগুলো আমার প্রাসাদে যাবে। আর তুই তুই তো চোর, জাদু করিস নিশ্চয়ই। মনি সাহস করে সামনে দাঁড়ালো, বলল, আমি চুরি করিনি জমিদারনি ঠাকুরমা, আমি নিজের হাতে রান্না করি, সব পথে চলি। এই হাড়ি আমার হৃদয়ের উপহার। জগৎরানী রাগে কাঁপতে লাগলো। ভণ্ডমে, ওই হাড়ির ভেতর দেখি তো কি আছে। সে রান্নাঘরে ঢুকে এক হাড়ি খুলতেই বো বো গন্ধ, ভেতরে পচা ডিম, পচা লাউ আর ঝাঝা মাছি গুঞ্জন। ময়না মুরগি দানা ছাকিয়ে বলল, আমি না বলেছিলাম রান্নাঘরে যদি লোক নিয়ে কেউ ঢোকে খাবার পচে যায়। জগৎরানী আটকে উঠে বলল, এই কি, আমি তো শুধু দেখতে এসেছিলাম। পুটি হাঁস বলল, তোমার মন ছিল দখল করার লোভে ভরা। এই রান্নাঘর কেবল মনির মতো সাহসী, সৎ আর দুঃখে বড় হামের জন্য। হঠাৎ তখন আবার সেই আলো ফুটলো। রূপার পরী ফিরে এলো, আর চোখে ছিল মায়া, মুখে দৃঢ়তা। রূপার পরী বলল, জগৎরানী, তুমি লোভ করেছো, এখন তুমি যা খাবে তা সব পাথরে পরিণত হবে। এই তোমার শাস্তি, এই তোমার অভিশাপ। তবে যদি নিজের ভুল স্বীকার করো আর কারো জন্য রান্না করো ভালোবাসা দিয়ে, তবে অভিশাপ কেটে যাবে। জগৎরানী কাঁদতে কাঁদতে বলল, আমি আমি ভুল করেছি, আমাকে আর একটু সুযোগ দাও, আমি মনিকে সাহায্য করব। মনি পরীর দিকে তাকিয়ে বলল, পরিদি, ওকে মাফ করে দাও, আমি চাই না কেউ পাথর খাক। পরী মুচকি হেসে বলল, তুমি জানো ক্ষমা কাকে বলে, তুমি সত্যিই রান্নাঘরের অধিকারী। সেই দিন থেকে
জগৎ রানী আর মণি মিলে গ্রামের দুঃখী মেয়েদের জন্য প্রতিদিন রান্না করে। রূপার রান্নাঘর হয়ে ওঠে ভালোবাসা আর সাহসের প্রতীক। পুটি আর ময়না এখন গ্রামের মেয়েদের রান্না শেখায় গান গেয়ে গেয়ে। রূপার পরী মাঝে মধ্যে এসে দেখে যায় কে ভালোবাসা দিয়ে খাওয়ায়, কে শুধু নিজে খায়। আর মণি, সে এখন রান্নাঘরের রানী নামে পরিচিত। তার গল্প গেয়ে বেড়ায় পাখি আর নদী। বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কেমন লাগলো সেটি একটি কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।